বুয়েনোস আয়ার্সের বেলা ভিস্তায় সমাহিত হলেন ফুটবল কিংবদন্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার পক্ষে ছিলেন হাতে গোনা কয়েকজন। চিকিৎসাধীন রোগীর কিডনি কেটে নেওয়ার অভিযোগে এবার বঙ্গবন্ধু মেডিকেলের 4 চিকিৎসকের বিরুদ্ধে মামলা। ময়নাতদন্ত প্রতিবেদন পেতে লেগেছে 2 বছর। সিলেবাস শেষ না করেই পরীক্ষা নিলে তা হবে আত্মঘাতী, বলছেন শিক্ষাবিদরা। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরামর্শ। দেশ জুড়ে সক্রিয় সাজানো মামলার সিন্ডিকেট। জেল জরিমানায় নিঃস্ব বহু পরিবার, প্রতিকারের আশায় উচ্চ আদালতে মানুষ। সাকার বিপুল সম্পদের সন্ধান সিঙ্গাপুরে। স্ত্রীসহ গোল্ডেন মনিরের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ। পৃষ্ঠপোষকদের তথ্য অনুসন্ধানে মাঠে ডিবি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 7টার সংবাদ। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদের শুরুতেই ফুটবল কিংবদন্তির খবর। অবশেষে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের বেলা ভিল্লায় সমাহিত হলেন ফুটবল ঈশ্বর খ্যাত কিংবদন্তি দিয়েগো মারাদোনা। অবশেষে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের বেলা ভিল্লায় ব্যক্তিগত আয়োজনে সমাহিত হলেন কিংবদন্তি ফুটবলার। চূড়ান্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। এর আগে বুয়েনোস আয়ার্সের প্রেসিডেন্ট কার্যালয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার প্রতি শেষ শ্রদ্ধা জানান হাজারো ভক্তরা। প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকতে না দেয় ভক্তদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ফুটবল প্রেমীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। Y que lo estaban recibiendo allí adentro para darle el último adiós. Y tal vez coincide en este ocaso de este día, también le tengamos que decir que esa lista que está muy cuidada, que tiene que ver con los íntimos de Diego. Bien, lentamente se van acercando a esa carpa que habíamos mostrado anteriormente, que es el lugar asignado para que descansen los restos de Diego Armando. ¿Se acuerdan que tuvo declaraciones muy polémicas con el Vaticano? এবার অন্যান্য প্রসঙ্গ। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়া রোগী রওশন আরার মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অভিযোগ, 2 বছর আগে চিকিৎসকরা পরিকল্পিতভাবে 2টি ভালো কিডনি কেটে ফেলে মৃত্যুর মুখে ঠেলে দেন 50 রওশন আরাকে। রওশন আরার মৃত্যুর পর তার ময়নাতদন্ত প্রতিবেদন পেতেও সময় লেগেছে 2 বছর। এই ঘটনায় জড়িত 4 চিকিৎসক ও অপারেশন পরিচালনাকারীদের আসামি করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। 2018 সালে কিডনিতে পাথরজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হন রওশন আরা নামের এক নারী। অভিযোগ ওঠে, অপারেশন করে তার 2টি কিডনি কেটে বের করে নেন চিকিৎসকরা। পরে অবস্থার অবনতি হলে 2 মাস পর মৃত্যু হয় তার। এ ঘটনায় অপারেশনকারী ডাক্তারদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মৃতের স্বজনরা। আমার মায়ের কিডনিটা হয়তো এমন কারোর সাথে শেপ মিলে গেছে, টিস্যু মিলে গেছে, রক্তের গ্রুপ মিলে গেছে, ম্যাচিং হওয়ার কারণে হয়তো কিডনি সে আমার ধারণা করছি আর কি, হয়তো ডাক্তার অন্য কারো শরীরে প্রতিস্থাপন করেছে মানে টাকার বিনিময়ে। স্বজনদের দাবি, দীর্ঘ 2 বছর পর হাতে পাওয়া ময়নাতদন্তের রিপোর্টেও ঘটনার সত্যতা মিলেছে। সব প্রতিকূলতা পেরিয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করা হয়। আমাদের যে ময়নাতদন্তের রিপোর্ট আমরা এটা পর্যালোচনা করেই মামলাটা রুজু করা হয়। আসামি যারাদের বিরুদ্ধে করা হয়েছে এটা আমাদের পরবর্তীতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হবে। মামলায় আসামি করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলের নিউরোলজি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান, ফারুক হোসেন, আল মামুন সহ 4 জনকে। অভিযোগ, আসামিরা পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন রওশন আরাকে। এই 1 মাসও ছিল আমার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য একটা পর্যাপ্ত সময়, আর 1 মাস তো ঘুরিয়েছেন শুধু যে কিডনি আছে, কিডনি নন ফাংশনাল হওয়ার কারণে দেখা যাচ্ছে না, এই ধরনের একটা মিথ্যা বাণী আমাদেরকে শোনাচ্ছিল, যা অন্য কোনো ডাক্তাররা অন্য হাসপাতালের ডাক্তাররা যেটা খণ্ডন করে দিচ্ছিল যে না, কিডনি থাকলে অবশ্যই সিটি স্ক্যানে দেখা যাবে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন স্বজনরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।
সিলেবাস শেষ না করে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, এমনটি মনে করছেন শিক্ষাবিদরা। প্রয়োজনে পরীক্ষার সময় আরও পিছিয়ে দিয়ে হলেও সিলেবাস পূর্ণাঙ্গভাবে শেষ করার তাগিদ দিয়েছেন তারা। বলছেন তা না হলে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরাই। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। প্রতি বছর 1 ফেব্রুয়ারি এবং এপ্রিলের প্রথম দিনে দেখা যেত পরীক্ষার এমন দৃশ্য। বছরের নির্দিষ্ট দিনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল বেশ কয়েক বছর ধরেই। তবে করোনা সংক্রমণ অন্য অনেক কিছুর মতোই ওলটপালট করে দিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থাকেও। শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত 9 মাস ধরে বন্ধ থাকায় আগামী বছর নির্ধারিত সময়ের 1 বা 2 মাস পরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হতে পারে পরীক্ষাগুলো, এমন আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর সঙ্গে একমত হতে পারছেন না শিক্ষা সংশ্লিষ্টরা। মাসুক পেছানো হলে কিভাবে তাদের সিলেবাস এবং কারিকুলাম কভার হবে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি, এবং ইতিমধ্যে একদিনও ক্লাস হয়নি, এবং এই এসএসসি এইচএসসির অনলাইন এডুকেশন হয়নি। তাহলে তারা পরীক্ষা দিতে যাবে কি করে, এই প্রশ্নটি রয়ে গেল। পরীক্ষা দেরি করে নিয়ে নেওয়াই উচিত, কারণ হলো স্কুল কলেজগুলি খুললে তাদের অসমাপ্ত শিক্ষা কার্যক্রম সমাপ্ত করেই পরীক্ষা নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন পড়া শেষ না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। পরীক্ষা নেওয়ার আগে পাঠ্যসূচি শেষ করার বিষয়টিও তাই নিশ্চিত করতে হবে। সব ক্লাসই 6 মাস করে পিছিয়ে যাবে, অসুবিধা, কিন্তু না শিখিয়ে উঠিয়ে দেয়া তাইলে তো তার ভবিষ্যৎ জীবনে তার সমস্যা হবে। যে বিষয়গুলি সে শিখলো না, পরবর্তী ক্লাসে ওই বিষয়ের পরবর্তী পাঠগুলিকে তারা ধরতে পারবে না। করোনার জন্য আমরা একটি বছর পার করে দিয়েছি, আগামী বছর ভ্যাকসিন পাওয়ার পরে আমরা পিছিয়ে ইতিমধ্যে অনলাইন ক্লাসগুলোকে প্রমোট করে এবং অ্যাসেসমেন্ট বিষয়গুলো করে এবং স্কুল এবং কলেজগুলোকে একাধিক শিফট চালু করে স্বাস্থ্যসম্মত ক্লাসগুলো ব্যবস্থা করে তাদেরকে কিছুটা লেখাপড়া শিখিয়ে তারপরে পরীক্ষা নেওয়াটাই আমি বাস্তবসম্মত মনে করি। এবার এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া গেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। 17 মার্চ থেকে বন্ধ থাকা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত এ ছুটি ঘোষণা করা আছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশ জুড়ে সক্রিয় সাজানো মামলার সিন্ডিকেট। প্রতিপক্ষকে ঘায়েল করতে এক শ্রেণীর আইনজীবীর সহায়তায় তৈরি হয়েছে ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, এমনকি হত্যা মামলাও। কারো কারো বিপক্ষে এমন বিভিন্ন ধরনের 38টি মামলার সন্ধান মিলেছে। ঘুরে ফিরে যার বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এসব মামলায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন করেন হাইকোর্টের সামনে। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিষয়টি হাইকোর্টের নজরে আসলে আইনগতভাবে এর প্রতিকার সম্ভব। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। এরা সবাই হয় মামলার আসামি, নয় আসামিদের আত্মীয় স্বজন, অথচ অধিকাংশই জানে না তাদের প্রকৃত অপরাধ। না জেনে জেলেও গেছেন। পারিবারিক বা সামাজিক শত্রুতায় প্রতিপক্ষকে ঘায়েল করতে নামে বেনামে তাদের নামে এমন প্রায় 150 মামলা হয়েছে। প্রতিকার ও ন্যায় বিচারের আশায় জড়ো হয়েছেন উচ্চ আদালত প্রাঙ্গণে। দাবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলাবাজ সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের। এই যেমন রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের প্রয়াত ডাক্তার আনোয়ার উল্লাহর ছেলে একরামুল আহসান কাঞ্চন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় দায়ের হয়েছে 48টি মামলা। হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, মানব পাচার, বিস্ফোরক, দস্যুতা, এমনকি অ্যাসিড নিক্ষেপ মামলারও আসামি কাঞ্চন। এভাবে আমাকে আমার বিরুদ্ধে 49টা মামলা দিয়েছে। সর্বশেষ গত মাসে একটা মামলা দিয়েছে শুধু সম্পত্তি আত্মসাতের জন্য। মামলা দিয়ে জেলখানায় বসে প্রস্তাব পাঠায় যে আমাকে এটা লিখে দাও, বাড়ি লিখে দাও, জমি লিখে দাও, তাহলে তোমাকে। এটা একটা মামলা বা সিন্ডিকেট। আমার ভাই যখন ও অ্যারেস্ট হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, গোল্ড মেডেলিস্ট। আরেকটা মজার হচ্ছে কি, ভিকটিমকে কোনোদিনও আমরা কোর্টে দেখতে পাই নাই। আমার নামে মামলা একটা দিছে, কিন্তু আমার মামাতো ভাইদের নামে মামলা দিছে 7টা। শুধু কাঞ্চন নয়, 1.5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ধারাবাহিক মামলা করেছে এই মামলাবাজ সিন্ডিকেট। তারা জানান, রাজধানীর রাজারবাগের মোহাম্মদিয়া জামিয়া শরীফ বা সাইদুল আয়াত শরীফের কথিত পীর দিল্লুর রহমান এই চক্রের হোতা। অ্যাটর্নি জেনারেল জানান, ভুক্তভোগীরা এসব অভিযোগ আদালতের নজরে আনলে এর সঠিক বিচার পাবেন তারা। এই ব্যক্তি সবগুলো মামলা নিয়ে হাইকোর্টে আসেন না কেন? উনি এসে এটা দরখাস্ত করুক, 57টা মামলা করছে, এবং তখন কোর্ট হতে অর্ডার দিয়ে এটা ব্যবস্থা করবেন। আর একটা কথা বলছে কি, এই 57টা মামলা যদি মিথ্যা হয়, উনি ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেন না কেন? মানবাধিকার কমিশন বলছে,
তাদের তদন্তেই উঠে আসা এমন সাজানো মামলায় 147 পরিবার এখন অসহায়। মামলাগুলোতে ঘুরে ফিরে বাদী ও সাক্ষী একই নারী ও পুরুষ। এখানে তো যে বিষয়টি তদন্তে বেরিয়ে আসছে যে একজনের নামে মনে করেন যে বিভিন্ন জায়গায়, মানে এটা বুঝাই যায় যেটা অনেকটা হয়রানি করার জন্যই যে বিভিন্ন জেলাতে মামলাগুলো করা হয়েছে, যেটা পরবর্তীতে দেখা গেছে যে ওরা মামলা একের পরে অব্যাহতি পেয়েছে, তো আরেকটার মধ্যে গিয়েছে। আমাদের এই বিষয়টা আমাদের তদন্ত কমিটি যে বের করেছে সেটি আমরা জননিরাপত্তা বিভাগকে বলেছি যে এই বিষয়টাকে দেখে ওনারা যেন এদেরকে আইনের আওতায় আনে। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাকে জানিয়ে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে মানবাধিকার কমিশন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদের খবর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আইনজীবী খুরশিদ আলম বৃহস্পতিবার জানিয়েছেন, বিলিয়ন ডলার মূল্যমানের এই সম্পদ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। ওগুলো বিদেশ চলে গিয়েছে, সেগুলো আনার ব্যাপারে কিছু আইনি প্রক্রিয়া আছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় এটা আইনি প্রক্রিয়ার এমএলআর এর মাধ্যমে তথ্যপত্র জোগাড় করতে হয়। তথ্যপত্র ফিরিয়ে এনে তথ্যপত্রের মাধ্যমে আপনাকে প্রসিকিউশন লঞ্চ করতে হবে। প্রসিকিউশন লঞ্চ করে মানি লন্ডারিং আইনে একটা প্রভিশন আছে, যে দেশে টাকা আছে সেই দেশের টাকার উপর আপনি ইনজাংশন চাইতে পারবেন এবং আদালত যদি স্যাটিসফাইড হয়ে আপনাকে ইনজাংশন দিবে ফর দ্য টাইম বিং, কিন্তু আপনার টাকাটা ফেরত আসবে চূড়ান্ত মামলা নিষ্পত্তির পরে। গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর গোল্ডেন মনিরের মামলায় তদন্তে নেমেছে ডিবির গুলশান বিভাগ। তার অবৈধ অর্থ সম্পদ অর্জনের পেছনের পৃষ্ঠপোষকদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তার যেসব তথ্য তারা খতিয়ে দেখছে। গেল দিন চোরাকারবারি মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুদক। এদিকে টিআইবি বলছে, চোরাকারবারিদের ধরতে গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হতে হবে। মৌ খন্দকারের রিপোর্টে বিস্তারিত। প্রথমে ছিলেন দোকানের বিক্রয়কর্মী, এরপর তার পেশা হয় গোল্ড ব্যবসা। হয়েছেন হাজার কোটি কালো টাকার মালিক। কর ফাইলেও করেছেন ভয়াবহ জালিয়াতি। সম্পদ, নগদ টাকা জালিয়াতি করে দখল এবং গোল্ড চোরাকারবারি সবকিছুতেই তার বিস্ময়কর উত্থান। তদন্ত সংশ্লিষ্টরা খুঁজে পেয়েছেন গোল্ডেন মনিরের হাজার কোটির বেশি কালো টাকা, আর কর ফাইলেও তুলেছেন মাত্র 26 কোটি টাকা। এরই মধ্যে তার মানি লন্ডারিংয়ের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সব নথিপত্র হাতে পেলে তার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলাও করা হবে বলে জানিয়েছে সিআইডি। এদিকে বুধবার চোরাকারবারি মনির ও তার স্ত্রী রওশন আক্তারের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুদক। বিভিন্ন প্রক্রিয়ায় রূপান্তর, হস্তান্তর বা সরাসরি সেটি বিদেশে পাচার করেছে। টাকাটা তিনটি দেশের তথ্য আছে এখানে, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র এবং দুবাই। আর মনিরের গডফাদার ও অন্যান্য রাঘব বলদের ধরতে এবং নিয়ন্ত্রণে রাখতে দুদক সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে বলছে টিআইবি। দুর্নীতি দমন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকের, জাতীয় রাজস্ব বোর্ড এবং যদি অ্যাটর্নি জেনারেল অফিস, এই প্রতিষ্ঠানগুলো যদি সংঘবদ্ধভাবে যৌথভাবে কাজ করে, তাহলে যারা অর্থ পাচার করছেন তাদেরকেও ফিরিয়ে আনা, এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা, যারা পাচার করছে পাচারের সাথে সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই সম্ভব। অবৈধ অস্ত্র, মুদ্রা ও মাদক সহ করা 3 মামলার তদন্তে প্রথম দিনের মতো গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ। তদন্ত কর্মকর্তারা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে তার টাকা পাঠানোর বিষয়ে প্রাথমিক কিছু তথ্য উপাত্ত পেয়েছেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের দায়িত্ব সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে বরাবরের মতো ফের নিজের ব্যর্থতা অস্বীকার করলেন ওয়াসার এমডি। অন্যদিকে দায়িত্ব পেলেই জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিলেন ঢাকার 2 মেয়র। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদনে বিস্তারিত। জলাবদ্ধতা ঢাকা শহর যেন একে অন্যের পরিপূরক শব্দ। রাজধানী ঢাকায় এখনো একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি পর্যন্ত। আর বর্ষাকালে তো ঢাকার অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন অবস্থা চলে আসে দীর্ঘদিন থেকেই। এমন পরিস্থিতিতে সচিবালয়ে জলাবদ্ধতার দায়িত্ব ওয়াসা থেকে 2 সিটি কর্পোরেশনকে দেওয়ার লক্ষ্যে এক পরামর্শ সভার আয়োজন করা হয়। সভা শেষে দায়িত্ব হস্তান্তরের নীতিগত সিদ্ধান্তের কথা বলেন তাজুল ইসলাম। কমিটি গঠন করে 1 মাস সময়ও নির্ধারণ করে দেওয়া হয় এবং ওনাদেরকে 1 মাসের ভিতরে
ওনারা পরস্পর আলোচনা করে কি প্রক্রিয়া এবং কিভাবে এই কাজটি আমরা সুন্দরভাবে একটা সমাধানের জায়গায় যেতে পারি এই ব্যাপারে ওনারা আমাদেরকে একটা রিপোর্ট দেবেন। সবাই ওয়াসার এমডি জলাবদ্ধতার ব্যর্থতার দায় অস্বীকার করেন। প্রশ্নই আসে না, যেই কাজ আমাদের না সেই কাজটা আমরা করেছি, ধন্যবাদ দেন যে আমরা করেছি এটা, কারণ কাজটা ঢাকা ওয়াসার ছিল না। আর দায়িত্ব পেলেই দখলকৃত খাল উদ্ধার সহ ঢাকার জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার করলেন 2 মেয়র। এই সাহস করেছি যে ঢাকাবাসীকে এই সমস্যা থেকে আমরা সমাধান দিব, তার লক্ষ্যেই সকল প্রতিকূলতা নিয়েই আমরা এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। সরকারি জমিতে অন্য কেউ দখল করে নিয়ে যাবে আর এটা আমরা চেয়ে চেয়ে দেখবো, এটি দিন কিন্তু এখন কিন্তু শেষ। কিন্তু তার প্রমাণ দেখেছেন যে নদীর পাশে অনেক জায়গা কিন্তু আমাদের দখল হয়েছিল, সেটা কিন্তু আমরা উদ্ধার হচ্ছে। 32 বছর পর দায়িত্ব ফিরে পেয়ে ঢাকাবাসীর দুর্ভোগ লাঘব করে নবসূচনা করার ঘোষণা দেন ঢাকার 2 নগরপিতা। আমরা চেয়ে এসেছিলাম 2 মেয়র। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। করোনার প্রকোপ বাড়লেও রাজধানীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীন অনেকেই। তবে চাহিদা বেড়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপকরণ সামগ্রীর। আর চাহিদা বাড়লেও হঠাৎ এসব পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ করেছেন ক্রেতারা। শপিং মলগুলোতে ঢিলেঢালা ভাব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এই পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব। সৈয়দ রেহানের প্রতিবেদনে বিস্তারিত। শীতের মৌসুমের প্রথম থেকেই হঠাৎই বেড়েছে করোনা সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ক্রেতা চাহিদা বেড়েছে স্বাস্থ্যবিধির উপকরণ সামগ্রীর। ক্রেতারা বলছেন, করোনার প্রকোপ বৃদ্ধির সুযোগে হঠাৎই দাম বাড়িয়েছেন বিক্রেতারা। মাস্ক দাম বাড়াই দিছে এখন ওরা ব্যবসায়ীরা। এখন সরকার যদি এটার উপর পদক্ষেপ নেয় তাহলে এখন আরো সুবিধা হয় জনগণের জন্য। কিছুটা ভয় আছে, যেহেতু পেপার পত্রিকায় দেখা যাচ্ছে যে আর কি আপনার করোনার প্রকোপটা বাড়ছে, সেল বাড়ছে, তো রেট অনেক বেড়ে গেছে, তো এটা অনেকে স্টক করতেছে, কিন্তু খুচরা সেল কম, পাইকারি সেল বেশি। তবে এখনো শতভাগ স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়নি রাজধানীর গণজমায়েত স্থানগুলোতে। বিশেষ করে শপিং মলগুলোতে স্বাস্থ্যবিধি ছাড়াই চলছে কেনাবেচা। মাস্ক ছাড়া আমরা থাকি না, সবাই যদি কাস্টমার যদি মাস্ক না আনে, আমরা আমাদের কাছে স্টক আছে, আমরা দিয়ে দিই একটা করে। মাস্ক আমি কন্টিনিউ পড়তেছি, বাইরে তো অলওয়েজ মাস্ক পড়তেছি। হ্যান্ড স্যানিটাইজার আমার কাছে দোকানে অ্যাভেলেবল আছে। শুধুমাত্র মাইকিং না, হ্যাঁ, যেহেতু আমরা এখানে মালিক সমিতির আমরা আছি, সেহেতু আমাদের দায়িত্ব আমরা মনে করি যে বিক্রেতা এবং ক্রেতা দুইজনেরই মাস্ক ব্যবহার করা এবং ডিস্টেন্স রেখে ক্রয় বিক্রয় করা উচিত। জনসচেতনতা বৃদ্ধি করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা সহ মাস্ক বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। দর্শক, দেশের উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত, এতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এই ব্যাপারে উত্তরাঞ্চলের শীতের ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, শুভ সকাল আপনাকে। জানতে চাই আপনার কাছে যে আপনি উত্তরাঞ্চলে শীতের তীব্রতা কেমন দেখছেন, রংপুরে যারা স্থানীয় রয়েছেন তারা কি বলছেন? তন্ময়, আপনাকে শুভ সকাল। আসলে উত্তরাঞ্চলে ইতিমধ্যেই শীতের প্রকোপ বেড়েছে। কুয়াশার পরিমাণ কম থাকলেও হিমেল হাওয়ায় অর্থাৎ কনকনে বাতাসের কারণে জনজীবনে কাহিল হয়ে পড়েছে। অর্থাৎ উত্তরাঞ্চলের একটি পরিসংখ্যান দিয়ে বলি, গত এক সপ্তাহ থেকে উত্তরাঞ্চলের রংপুর এবং আশেপাশের জেলাগুলোতে তাপমাত্রা বিরাজ করছে আবহাওয়া অধিদপ্তরের হিসাব মতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আবহাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটা বিষয় বলে রাখি, এই উত্তরাঞ্চলে প্রতি বছরেই
আগুন পোহাতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে অর্থাৎ সাধারণ নিরীহ মানুষ মারা যায়। এবারও তার ব্যত্যয় কিন্তু ঘটেনি। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে খোঁজ খবর নিয়েছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীত শুরু হওয়ার এই প্রাককালে এ পর্যন্ত 18 জন ব্যক্তি ও শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, শীতের প্রকোপ যেটি বাড়ছে, এই শীতের প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে এই উত্তরাঞ্চলে। অর্থাৎ উত্তরাঞ্চলের শীত প্রধান অঞ্চল হিসেবে এই শীতের নাগাল কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু সরকার প্রধান এবং বিত্তবানরা যারা রয়েছেন অর্থাৎ শৈত্যপ্রবাহ শুরুর আগে কিন্তু এই শীত বস্ত্র দেওয়ার কিন্তু আমরা তেমন প্রবণতা দেখিনি। একটু তোমার সাথে কথা বলি, তুমি সকালে বের হয়ে এসেছো, শীতের প্রকোপ কেমন দেখছো? খুব ভালো, শীত ঠান্ডা লাগছে খুব। সকালবেলা উঠছি, উঠিয়া ফজরের নামাজ পড়লাম, পড়ার পর একটু পড়লাম, খুব ঠান্ডা, তাই একটু হাঁটতে আসলাম। শীত নাই, তবে কিন্তু ঠান্ডা খুব। আমরা মাদ্রাসায় অনেক ছাত্র মিলিয়া থাকি, ঠান্ডা খুব। তোমার মাদ্রাসায় কোনো কম্বল টম্বল সহায়তা পেয়েছো? না। তাহলে কি চাও তোমরা? না, কিছু চাই না। ধন্যবাদ তোমাকে। আসলে আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি অর্থাৎ একজন মাদ্রাসা ছাত্র, বলছে যে শীতে কুয়াশার পরিমাণ কিন্তু কম কিন্তু রয়েছে, বাতাসের হিমেল হাওয়া এবং কনকনে ঠান্ডার প্রকোপ। তবে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পরিসংখ্যানে বলি যে আগামী 2-3 দিনের মধ্যেই রংপুর আবহাওয়া অফিস যেটি আমাদের জানিয়েছেন যে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের একটি আভাস পাওয়া গিয়েছে বলে আমাদেরকে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ যিনি রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনি আমাদেরকে গতকাল রাতে জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, ইতিমধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। রংপুর অঞ্চলের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এটি অর্থাৎ কঠোর হস্তে নিয়ন্ত্রণের জন্যই স্বাস্থ্য বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন রংপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা। তন্ময়, রংপুরের পায়রা চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিজাল করিম মানিক, আপনাকে ধন্যবাদ রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার শীতের তীব্রতার ব্যাপারে সর্বশেষ খবর জানাবার জন্য যাচ্ছি পরবর্তী সংবাদে। যশোর কালেক্টরেট চত্বরে সংরক্ষিত আছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ও মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মাইক্রোবাস। 1969 সালে চুয়াডাঙ্গা যাওয়ার সময় গাড়িটি ব্যবহার করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ এই গাড়ি ব্যবহার করেন। 2017 সালে এই গাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয় তৎকালীন জেলা প্রশাসক হুমায়ুন কবির। এই মাইক্রোবাসটি দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাইক্রোবাসটি এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যশোরের কালেক্টর চত্বরে, কারণ 1969 সালে যশোরে গেলে এই গাড়িতে করেই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় যেতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ এই গাড়ি ব্যবহার করেন। জার্মানির তৈরি বক্সের ভিভা ব্র্যান্ডের মাইক্রোবাসটি ছিল মোমিন গার্লস স্কুলের। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গাড়ি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গাড়িতে চড়েছেন 1969 সালে। উনি তখন এখানে যশোর থেকে সম্ভবত চুয়াডাঙ্গা গিয়েছিলেন এই গাড়িটি চড়ে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই গাড়িতে অস্ত্র আনা নেয়া করে মুক্তিযোদ্ধারাও। বিশেষ করে ওই 6 ডিসেম্বর সকালে এই গাড়িটা ব্যবহার করেছিল যুদ্ধক্ষেত্রে, তাই এটা মুক্তিযুদ্ধে ব্যবহৃত গাড়ি হিসাবে পরিগণিত হয়। 2017 সালে সে সময়ের জেলা প্রশাসক হুমায়ুন কবির মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে কালেক্টর চত্বরে এই গাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। ইতিহাসের সাক্ষী মাইক্রোবাসটি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আসছেন অনেকে। মুক্তিযুদ্ধের সময়কালীন সেই জিনিসগুলো দেখার এবং সংরক্ষণের কোনো জায়গা নেই। এই গাড়িটি আছে, মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়েও এই গাড়িটি দেখার জন্য নিয়ে আসি। মুক্তিযুদ্ধের কিছু ঐতিহাসিক নিদর্শন হিসেবে আমরা একটু অনুপ্রেরণা পাই এই গাড়ি থেকে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস জানাতে ছোট বড় সবকিছুই সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় তুলা চাষে সুদিন ছিল বাংলাদেশে, বর্তমানে যুগে এই পণ্যের জন্য আমদানির উপর নির্ভর করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কার্পাস তুলার হাইব্রিড জাত আসার আলো দেখায় মেহেরপুরের চাষিদের, কিন্তু কাঙ্ক্ষিত দাম না পেয়ে এখন তারাও আগ্রহ হারাচ্ছেন। তুলা চাষ থেকে সরে আসা চাষির সংখ্যা দিন দিন বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাতে। মেহেরপুরের প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট।
মেহেরপুরের আমঝুপি, মনোহরপুর, ইসলামনগর সহ বেশ কিছু গ্রামে উল্লেখযোগ্য হারে তুলার চাষ হয়। এসব অঞ্চলে বেশিরভাগ জমিই ছিল এক ফসলি, তবে কৃষির আধুনিকায়নে 3 ফসলিতে পরিণত এসব জমিতে তুলার চাষই বেশি করছেন চাষিরা। তারা বলছেন, তুলা চাষ করলে জমিগুলোতে বছরে একটি ফসল বাদ দিতে হয়। এভাবে পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন কৃষক। 10 বছর থেকে তুলা চাষ করছি। তুলা আমরা উচিত মূল্য চাষে আমরা দাম পাইনি, লেবার খরচ বেশি, আমাদের আপনার এমনি খরচ বেশি, তারপরেও দেখা যাচ্ছে ফসল মার যায়, 2-3টা ফসল মার যায়। আমদানি নির্ভর পণ্য হলেও দেশে উৎপাদিত তুলার ভালো দাম নেই কৃষক পর্যায়ে। 1 বিঘায় তুলা চাষে 15,000 টাকা ব্যয় করে পাওয়া যায় 25,000। তুলাতে 15,000 টাকা খরচ, আমার খরচ পরে বেচা কেনা শেষে দেখছি আমার 20,000-25,000 টাকা আসছে। তো সেই হিসাবে আমি লাভজনক হয়েছে না, যেহেতু আমার 2টো আবাদ মার হয়ে যাচ্ছে। তো অন্যান্য ফসলের দাম এই তুলা ছাড়া অনেক বেশি। এবার আমাদের দেশে যেমন কুমড়ার দাম অনেক বেশি পাওয়া গেছে, এই জন্য মানুষ তুলার চাষ ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। অবস্থা উত্তরণে কৃষকদের প্রযুক্তি সহায়তা ও উৎপাদন বৃদ্ধির কৌশলগত বিষয়ে পরামর্শ দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাঠে যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধানে আমাদের কৃষক মাঠ পর্যায়ে যে ইউনিট অফিসাররা আছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং বিভিন্ন রোগবালাই দমনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছে। গেল বছর জেলায় 1,573 হেক্টর জমিতে তুলার চাষ হয়। এবছর চাষ হয়েছে 1,000 হেক্টরের কম জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধান কুড়োনোর আনন্দে মেতেছে পঞ্চগড়ের গ্রামীণ শিশুরা। এই ধান কুড়োনো অনেক পুরনো সংস্কৃতি হলেও করোনার প্রাদুর্ভাবে স্কুলের লম্বা ছুটি যেন এই আয়োজনে যোগ করেছে নতুন মাত্রা, যেখানে ধান সংগ্রহ নয়, মুখ্য হয়ে ওঠে শিশুদের আনন্দটাই। সরকার হায়দারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুনীল খোলা আকাশের নিচে বিস্তীর্ণ ধান ক্ষেত, ঘাসের শিশির মাখে শিশুদের কচি পায়ে। হেমন্তের সোনালী রোদে চাষিদের শুকনো ধান থেকে মাটিতে ঝরে পড়ছে কিছু শীষ। এগুলো কুড়িয়ে নেওয়ার আনন্দে মেতেছে শিশুরা। চলছে প্রতিযোগিতাও। এসব ধান কুড়িয়ে গ্রামীণ শিশুরা জড়ো করছে বাড়িতে, যা তারা বিক্রি করবে বাবার কাছে। দুচোখে চকচক করছে স্বপ্ন। বাবার দেওয়ার সেই টাকায় হবে নতুন জামা, খেলনা কিংবা পিকনিক। নবান্ন উৎসবের সাথে এমন অতিলৌকিক দৃশ্য দেখা যাচ্ছে পঞ্চগড়ের গ্রামে গ্রামে। এই ধান জড়ায় আমরা সবগুলো মিলে রাতের বেলা একটা পিকনিক করব। আমাদের স্কুল বন্ধ, আমরা ধান জড়ায় পাকা পিঠা খাই, খুবই মজা। যে আমি একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনবো আর শার্ট প্যান্ট কিনবো। মায়াময় এসব দৃশ্য স্মৃতিকাতর করে বয়স্কদেরও। শিশুদের এই আনন্দে বাধা দিচ্ছেন না বাবা মাও, আনন্দ দিচ্ছে চাষিদেরও। করোনার জন্য না বাচ্চারা ধান কুড়াতে আনন্দ পায়। করোনার জন্য স্কুল বন্ধ, তো এই জন্য ধান কুড়া আমাকে দেখে আনন্দ লাগে। শিশুদের এসব আনন্দে যোগ দিচ্ছেন বাড়ি এবং এলাকার বড়রাও। আমাদের গ্রামের শিশুদের মধ্যে যে ধান কুড়ানোর আনন্দ আমেজ লেগেছে, এই ধান কুড়ানোর সুখটা আসলে আমাদের গ্রামের মধ্যে শিশুদের মাঝে বিশেষ করে একদম মেখে মেখে আছে। শিশুদের এমন আনন্দ তাদের মনোজাগতিক বিকাশে অত্যন্ত সহায়ক বলে মনে করছেন শিশু বিশেষজ্ঞরা। গ্রামে যে ধান কাটা হয় সেই ধান কাটার উৎসবে সেই শিশুরাও সামিল হয়। এটি একটি খুব বিকশিত হওয়ার জন্য এবং আনন্দ দানের জন্য আমার কাছে মনে হয় এটিকে আমি খুব ভালো দৃষ্টিভঙ্গি থেকেই নিচ্ছি। করোনা সংকটের কারণে শহুরে শিশুরা যখন 4 দেয়ালে বন্দী, তখন গ্রামীণ শিশুরা এসব আনন্দে মেতে আছে, যা তাদের দৈহিক ও মানসিক বিকাশে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদের পর্যায়ে ছাড় একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রণোদনা প্যাকেজ বণ্টনে বৈষম্য হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, শুধু বড় ব্যবসায়ীদের নয়, ঋণ দিতে হবে
ছোটদেরকেও। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম দিনে তিনি এমন আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে হিসেব তুলে ধরে জানানো হয়, মহামারীতে পরিবার প্রতি আয় কমেছে প্রায় 4,000 টাকা। অর্থনীতিবিদরা মনে করেন প্রণোদনার অর্থ বাড়িয়ে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনার সময়ে ব্যবসা বাণিজ্য বাঁচাতে ঘোষিত প্রায় 1,21,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন কোন পর্যায়ে তা জানাতেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এমন আয়োজন। অর্থ মন্ত্রণালয়ের সচিব তার উপস্থাপনায় জানান, মার্চ মাসে যেখানে পরিবার প্রতি আয় ছিল 19,425 টাকা, তা আগস্টে নেমে এসেছে 15,492 টাকায়। অর্থ মন্ত্রণালয়ের দাবি, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হয়েছে অর্ধেকেরও বেশি। তবে গবেষকরা বলছেন, মাঠ পর্যায়ে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের মাত্র 9% পেয়েছে এই তহবিল। তাই অর্থ বিতরণে নতুন করে ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। Lengthy procedure, difficulty in bank-related services. Many they mentioned that there was no package for that particular industry. Difficulty in getting information. We need to think of devising specialized programs for the very poor people. অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে কথা বলেন রুবানা হক, জানান বিশ্বব্যাপী পোশাকের অর্ডার কমে যাওয়ায় ভালো নেই তারাও। Yes, export did rebound in 2 months, little, because there was also compounded orders. The orders that were postponed, deferred and cancelled, they all came back and compounded together. প্রণোদনার অর্থ কর্মসংস্থান তৈরি করছে কিনা সেটি বিবেচনায় নিয়ে বিতরণের পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সাধারণ ব্যাংকগুলো কিন্তু তারা বড় পার্টি দেখে, তাদের সুযোগ সুবিধা দেখতে চাই। ছোট কাজ করতে গেলে, এদের নিতে গেলে তাদের লোক জল বেশি দরকার পড়ে, রিটার্ন তেমন না, ভয় পায় যে টাকা পাবো কিনা। এছাড়া নারী উদ্যোক্তারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পায় সেই দাবি উঠে আসে অনুষ্ঠানে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ, নিউজ 24 স্পোর্টস। নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে খুলনাকে 6 উইকেটে হারিয়ে আসরের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী। এদিন টস জিতে ব্যাটিং করতে নেমে খুলনাকে চেপে ধরে রাজশাহীর বোলাররা। ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, মাহমুদুল্লাহ এদিনও। গত ম্যাচের মতো আজকেও উজ্জ্বল আরিফুল হক 31 বলে 41 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ওভার শেষে খুলনার ঝুলিতে সংগ্রহ দ্বারা 146 রান। জবাব দিতে নেমে দলের জয় একাই ভূমিকা রাখেন অধিনায়ক শান্ত। তার ব্যাট থেকে আসে 55 রান। জয়ের জন্য বাকি পটা সহজ করে দেন রনি তালুকদার, মোহাম্মদ আশরাফুল ও ফজলে মাহমুদ। 16 বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে 9 উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় মাত্র 88 রানে গুটিয়ে যায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য লিটনের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। শেষ করছে এখনকার সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। বুয়েনোস আয়ার্সের বেলা ভিস্তায় সমাহিত হলেন ফুটবল কিংবদন্তি। অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। চিকিৎসাধীন রোগীর কিডনি কেটে নেওয়ার অভিযোগে এবার বঙ্গবন্ধু মেডিকেলের 4 চিকিৎসকের বিরুদ্ধে মামলা। ময়নাতদন্ত প্রতিবেদন পেতে সময় লেগেছে 2 বছর। সিলেবাস শেষ না করে পরীক্ষা নিলে তা হবে আত্মঘাতী, বলছেন শিক্ষাবিদরা। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার পরামর্শ। দেশজুড়ে সক্রিয় সাজানো মামলার সিন্ডিকেট। জেল জরিমানায় নিঃস্ব বহু পরিবার, প্রতিকারের আশায় উচ্চ আদালতে মানুষ। সাকার বিপুল সম্পদের সন্ধান সিঙ্গাপুরে। স্ত্রীসহ গোল্ডেন মনিরের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ। পৃষ্ঠপোষকদের তথ্য অনুসন্ধানে মাঠে ডিবি। শেষ করছে এখনকার সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।